আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের হচ্ছে 9:05 বাজে। আমরা একটু দেখি যে কে কে আছে। অনেকে আছে, আমি একটু অ্যাডমিট করে নিই, তারপরে হচ্ছে ক্লাসটা শুরু করছি। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ মিস ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি। আমার আসলে ঠান্ডাটা কমে নাই, বুঝছো? অনেক ঠান্ডা। আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো যে জি মিস, ওয়েদার চেঞ্জের জন্য এরকম। হ্যাঁ হ্যাঁ, ওয়েদার চেঞ্জের জন্য এরকম হচ্ছে। তাই আসলে এখন শীত চলে যাবে, তো এখন আবার এক দফা সবাই ঠান্ডা পড়বে আর কি। আচ্ছা, গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদের কয়েকটা এমসিকিউ লিখতে। আমি বলেছিলাম যে জি মিস। হ্যাঁ, জিজ্ঞেস করব। তো আমরা দেরি না করে মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুরু করে দিই, কারণ আমাদেরকে তো পড়তে হবে। তাহলে হচ্ছে আমি প্রথমে স্ক্রিনে যার নাম আসবে তাকেই প্রথমে জিজ্ঞেস করি, ঠিক আছে? প্রথমে আমার স্ক্রিনে এসছে আফসানা আক্তার ৭০, ঠিক আছে? আফসানা, তুমি আমাকে শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, তুমি তাহলে কি কি প্রশ্ন লিখেছো আমাকে একটু বলো তো। প্রথম প্রশ্নটা কি লিখেছো তুমি? মিস প্রথম প্রশ্নটা হচ্ছে হুম, 2 মিনিট বার করতে। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি না। আফসানা, তুমি কি কিছু বলছো? মিস হুম। মিস আমি বলবো, কিন্তু আপনি আরেকজনকে জিজ্ঞাসা করেন, আমি বলতেছি না। কথাটা একটু করে নিন। আচ্ছা, তাহলে হচ্ছে আনিশা জামান। আনিশা জামান, তুমি বলো। আফসানা বের করতে করতে জি আহ মিস বলছি। হ্যাঁ, তুমি বলো। বর্তমানে ব্যবসায়ের মূল চালিকা শক্তি কি? হ্যাঁ, বলো তো, মূল চালিকা শক্তি কি? বর্তমানে ব্যবসার মূল চালিকা শক্তি হলো অর্থায়ন। হ্যাঁ, এই তো। এরপরের প্রশ্নটা কি লিখেছো? এরপর কিসের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়? ব্যবসায়ীর সুষ্ঠু পরিকল্পনা এবং অর্থের সদ্ব্যবহারের মাধ্যমে। হ্যাঁ, এই প্রশ্নটা সুন্দর হয়েছে। এরপরেরটা কি লিখেছো? তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে নিচের কোনটি? আচ্ছা, অর্থায়ন। এই প্রশ্নটা এইভাবে লিখবা, অর্থায়ন কি নিয়ে কাজ করে, ঠিক আছে? এই প্রশ্নটা জাস্ট হচ্ছে উল্টে যাবে যে অর্থায়ন কি নিয়ে কাজ করে। আচ্ছা, এরপরে কি লিখেছো? বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান? হ্যাঁ, এটার উত্তর কি দিয়েছো? সামাজিক প্রতিষ্ঠান। আচ্ছা, এরপরেরটা? মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয় কোনগুলো? হুম। পরিবার ও বিদ্যালয়। আচ্ছা, ভেরি গুড। তা মোটামুটি বুঝতে পেরেছি, তোমার প্রশ্নগুলা ভালোই হয়েছে। এরপরে তাহলে আমি এখন কি আফসানা বলতে পারবা? বলো তাহলে। আচ্ছা, আফসানা একটু সময় নিচ্ছে। আমরা পরের জনে যাই, কারণ আমাদের তো সময় লিমিটেড। আমার স্ক্রিনে এখন দেখাচ্ছে লামিসা, ঠিক আছে? লামিসা। তো লামিসা, বলো আমাকে, তুমি কি কি লিখেছো? মিস আমি তো 2 দিন ক্লাস করিনি, তো আমি জানি না কোথায় কোন প্রশ্নটা দেওয়া হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আর কিছু করার নাই। ক্লাস না করলেও কিন্তু হচ্ছে আমাদের ক্লাসগুলো ইউটিউবে থাকে, ঠিক আছে? তো আমার প্রথম যেটা নাই, নেটওয়ার্কের সমস্যা ছিল, কিন্তু পরেরটা আছে, মানে ক্লাসটা। তো তোমরা যখন ক্লাস করতে না পারবা বা কোনো বুঝতে সমস্যা হয়, তখন ইউটিউবে এটা আবার দেখতে পারবা। আচ্ছা, এখন হচ্ছে আহ জিজ্ঞেস করছি তোমার অরিন। অরিন, জি মিস। হ্যাঁ, তুমি বলো তো। মিস আমার ফার্স্ট কোয়েশ্চেন হলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করে? হ্যাঁ, কি লিখেছো? উত্তর কি লিখেছো? মিস ছাত্রদের বেতন, পরীক্ষার ফি, ভর্তি ফি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভালো হয়েছে। এরপরের প্রশ্ন কি লিখেছো? মিস এরপরের প্রশ্ন, মুদি দোকান কোন ধরনের প্রতিষ্ঠান? এটা উত্তর কি দিয়েছো?
মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান। হ্যাঁ, মুনাফা অর্জনকারী বা ব্যবসায়ী প্রতিষ্ঠান, উত্তরটা ঠিক হয়েছে। এরপরে মিস এরপরে লিখেছি চলতি খরচ কি? হুম মিস এটার অ্যান্সার ব্যবসায় যে খরচগুলো নিয়মিতভাবে সম্পাদন করতে হয় সেগুলোকেই চলতি খরচ বলা হয়। হ্যাঁ, এই প্রশ্নটা লিখে খুব ভালো করেছো, কারণ এই প্রশ্নটা তোমার হচ্ছে আসে পরীক্ষায় অনেক, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি লিখেছো? স্থায়ী খরচ কি? মিস তাই তো। ব্যবসায় যখন কোনো বড় আকারের খরচ করতে হয় তখন তাকে স্থায়ী খরচ বলে। হুম, ভেরি গুড। তার মানে হচ্ছে তুমি আমি যেই কথাগুলো বলেছিলাম ওগুলো লিখেছো এবং ওটা লিখেছো। আচ্ছা, এরপরেটা কি লিখেছো? মিস আরেকটা লিখেছি ঋণ পরিশোধের ঝুঁকি কখন কিছুটা কম থাকে। হুম মিস এটা যখন দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকে। হুম অরিন, তোমার প্রশ্নগুলো খুব ভালো হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে সাবিকুন নাহার প্রিয়ন্তী, তুমি বলো। প্রিয়ন্তী, কি শুনতে পাচ্ছো? আচ্ছা, আমরা তো আরেকজনকে জিজ্ঞেস করি, কারণ আমাদের সময় তো কম। সাদিয়া আফরিন, আহ সাদিয়া আফরিন, রোল 46 লেখা। আচ্ছা, যখন টিচারের সাথে কথা বলতে হয় তখন কিন্তু আনমিউট করে নিতে হয়, ঠিক আছে, এটা এটা তো তোমরা জানো। তোমরা যদি ওই যে একটা স্পিকারের একটা বাটন আছে, ওটার উপর একটা ক্রস চিহ্ন দাও, ওইটা যদি না উঠাও তাহলে কিন্তু আমি তোমাদের কোনো কথা শুনতে পারবো না, ঠিক আছে। তো ওরা কি আমার কথা শুনতে পাচ্ছে নাকি বুঝতে পারছি না। আচ্ছা, এরপর হচ্ছে সাফরিন সুমাইয়া রিয়া। সাফরিন সুমাইয়া রিয়া। আচ্ছা, বাকি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? যারা একটু রেসপন্স করো তো। জি মিস। আচ্ছা, তাহলে তো ওরাও জি মিস শুনতে শুনতে পাচ্ছে। পাচ্ছি। তাহলে তো ওরাও জি তো মিস। শুনতে পাচ্ছে, হ্যাঁ, তাহলে ওরা কোনো রেসপন্স করছে না কেন? সাফরিন সুলতানা রিয়া। মিস হুম মিস আফসানা আক্তার, হ্যাঁ, বলো আফসানা আক্তার। মিস আমার 3টা আছে, মানে 5টা হয়নি আমার এখান থেকে, যে আচ্ছা উপরের থেকে নিচ পর্যন্ত। আচ্ছা, তুমি তিনটাই বলো। মিস একটা হচ্ছে পরিবারের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া কোনটি? কি লিখেছো উত্তর? প্রশ্ন, পূর্ব পরিকল্পনা মাফিক তহবিলের উৎস নির্ধারণ ও সুষ্ঠু ব্যবহারই হচ্ছে পরিবারের ক্ষেত্রে অর্থায়ন। হ্যাঁ, পরিবার ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া। আচ্ছা, এটা হয়েছে। এরপরটা সামাজিক প্রতিষ্ঠানে মানে বিদ্যালয়ে বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান? হুম, কি লিখেছো? সামাজিক প্রতিষ্ঠান। এরপরে তো হচ্ছে বিদ্যালয়ের মিস অর্থায়নের মূল কাজ কি? হুম তহবিল ব্যবস্থাপনা কারবারি অর্থায়নের মূল কাজ। হ্যাঁ, প্রশ্নগুলো খুব ভালো হয়েছে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তুমি এখন বলছো এটা দেখে, ঠিক আছে, আগে লিখো নাই। আচ্ছা, তো এরপরে মিস হচ্ছে আমার আগেও লেখা আছে। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, এখন হচ্ছে আমরা জিজ্ঞেস করছি সুমাইসা আক্তার নাকি ইফতেকার? সুমাইসা। আচ্ছা, ওরা কি, তোমরা তো আরো অনেক জুম ক্লাস করেছো, এখন তো জানো যে কিভাবে কথা বলতে হয়। তো কথা না বলছো কি বলছো না, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তানিশা। তানিশা, আমি 50% মেয়ের কাছেই কোনো রেসপন্স পাচ্ছি না। আমি কিন্তু এরপরে হচ্ছে তারপরে সবাইকে বলবো যে স্ক্রিন ওপেন রেখে, মানে ভিডিও ওপেন রেখে ক্লাস করার জন্য বলবো, যদি এরকম তোমরা হচ্ছে রেসপন্স না করো, ঠিক আছে। আমি এটা ভিডিও অন রেখে বলি না, কারণ হচ্ছে যে আহ, যেহেতু এটা ইউটিউবে যায়, আমাদের বাসায় আমরা অনেক সময় গুছানো থাকি না, তো আমরা ক্লাস করার জন্য আবার তোমাদের অতিরিক্ত একটা সময় ব্যয় করতে হবে, এই জন্য কিন্তু রেসপন্স না করলে তো আমাকে ভিডিও অন করতে বলতে হবে। আচ্ছা, তো আজকে যারা লিখেছে সবাইকে থ্যাঙ্কস। লিখে নিজেরাই বুঝতে পেরেছো যে উপকার হয়েছে, একটু পড়া হয়েছে। তো আমরা পরবর্তী পড়াটা শুরু করছি। তো শুরু করার আগে হচ্ছে একটু
আহ বলে নিই, তোমাদের যে প্রথম পাতায় কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আহ তোমার হচ্ছে এমসিকিউ ছিল, যেমন হচ্ছে অর্থায়ন কাকে বলে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু সবাই শিখে নিবা মেয়েরা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে অর্থায়নের সংজ্ঞাটা। তো আজকে তোমরা এই প্রথম পাতা থেকে অর্থায়নের সংজ্ঞাটা সবাই লিখবে। ঠিক আছে, ওই একই প্রথম অধ্যায়। হ্যাঁ, প্রথম অধ্যায়, একদম প্রথম অধ্যায় আমরা শুরু করেছি, মাত্র 3 নাম্বার পৃষ্ঠায় আমরা আছি। কারণ আমরা প্রতিটা প্রথম অল্প অল্প করে পড়ছি, যেহেতু আমরা অনলাইনে। তো হচ্ছে যে তোমরা প্রথম অধ্যায়ের প্রথম পাতা থেকে লিখবা যে অর্থায়ন কাকে বলে। ঠিক আছে, ম্যাম তারপর আমাদের শুনিনি, আরেকবার বলো। ম্যাম আমাদের প্রশ্নগুলা মানে 7টা সৃজনশীল থাকবে। তোমাদের হ্যাঁ 7টা হ্যাঁ সৃজনশীল থাকবে, 7টা সৃজনশীল আর 30টা হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, 11টা প্রশ্নের ভিতরে তোমাকে 7টার উত্তর করতে হবে। তো এর মধ্যে ফিনান্স আর ব্যাংকিং এর ভাগ আছে। ফিনান্সে থাকবে হচ্ছে তোমার 5টা, আর ব্যাংকিং এ মনে হয় এভাবে থাকে। ঠিক আছে, প্রতি বছরই বোর্ড চেঞ্জ করে, তো এবার এখনো তোমার সেই ইনস্ট্রাকশনটা আসে নাই যে তোমাদের কিভাবে আসবে ফিনান্স এন্ড ব্যাংকিং থেকে, মানে অংশটুকু কিন্তু 11টা মানে 7টা যে আসবে এটা কনফার্ম। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম অধ্যায় থেকে তোমরা প্রথম পাতায় লিখবা যে অর্থায়ন কাকে বলে, তারপর অর্থের আগমন কিভাবে হয়, অর্থের নির্গমন কিভাবে হয়। ঠিক আছে, তারপরে যে চলতি খরচ আহ যেগুলো আছে বলেছিলাম সেগুলা লিখবা, স্থায়ী খরচ। মিস, হ্যাঁ বলো। অর্থায়ন কাকে বলে এটার উত্তরটা কত মার্কসের জন্য হবে? 2 মার্কসের নাকি 1 1 মার্কসের? মাসের জন্য। ঠিক আছে, অর্থায়ন কাকে বলে এটা হচ্ছে তোমার জ্ঞানমূলকের একটা প্রশ্ন, 1 মাসের জন্যই হবে। ঠিক আছে, আর যদি এরকম হয় যে অর্থায়ন বলতে কি বোঝায় বুঝিয়ে লেখো, তখন হচ্ছে তোমার এটা 2 নাম্বার প্রশ্ন হয়ে যাবে। কিন্তু অর্থায়ন বলতে কি বলি মানে এটা সাধারণত অনুধাবনে আসে না, এটা জ্ঞানমূলকই আসে। ঠিক আছে, তো এটা তো আমরা পড়িয়েছি, সবাই প্রথম পাতায় আছে। তো তোমরা এগুলো প্রথম পাতা থেকে অ্যাটলিস্ট অর্থায়নের সংজ্ঞা আর অর্থের আগমন নির্গমন কিভাবে হয় এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার লিখে ফেলবে। আমি আগামী ক্লাসে জানতে চাইবো যে তোমরা কি কি লিখেছো, কারণ অনেকেই প্রথম পাতাটাই স্কিপ করে গিয়েছো। আচ্ছা, তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যেটা আজকে পড়া, সেটা হচ্ছে 3 নাম্বার পাতায় লাস্টের যে তোমার হচ্ছে প্যারাটা, কারণ আমরা ওইটা হচ্ছে সেদিন শুরু করি নাই। তো আজকে আমরা 3 নাম্বার পাতা লাস্টের প্যারা থেকে শুরু করবো। দেখো, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আমরা সবাই নাম শুনেছি স্কয়ারের, আমাদের বাসায় যত দেখবা যে রাঁধুনির মশলা, মেরিলের ভ্যাসলিন, তারপরে তোমার আহ খাবার তোমার হচ্ছে যে চানাচুর ওষুধের বিস্কিট, জিনিস হ্যাঁ থাকে এক্স্যাক্টলি স্কয়ার। ওষুধ, হ্যাঁ ওষুধ, মানে অনেক মানে স্কয়ারের একটা বিশাল বিজনেস। ঠিক আছে, আমাদের দেশের একটা অনেক বড় কোম্পানি। এরপরে বাটার নামও আমরা শুনেছি, কোহিনুর কেমিক্যালসও আমরা সবাই শুনেছি, এগুলো হচ্ছে অনেক বড় বড় এক একটা কোম্পানি। ঠিক আছে, তো এখন বলেছে দেখো স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাটা কোম্পানি, কোহিনুর কেমিক্যালস, এগুলো বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠানকে বলা হয় কোম্পানি। তার মানে এই যে কোম্পানি শব্দটা আমরা কখন ইউজ করব, যখন যে কারবারের পরিসরটা অনেক বড়, তখন কিন্তু সেটাকে আমরা বলছি কোম্পানি। তো এটা তো একটা সংজ্ঞা, কিন্তু আমরা একটা সাধারণ কথায় জেনে রাখবো, যেই প্রতিষ্ঠানটা শেয়ার শেয়ার বিক্রি করতে পারে তাকে আমরা বলবো কোম্পানি। এখন তোমাদের প্রশ্ন জাগবে, মিস শেয়ার কি? এটাই এখন আমরা এখানে এটাই শিখবো যে আসলে শেয়ার কি, আহ, কেন কোম্পানিগুলোই তোমার বা বড় প্রতিষ্ঠানগুলি শেয়ার বিক্রি করতে পারে, বা শেয়ার বিক্রি করার প্রয়োজনীয়তা বা কি। এই জন্যই হচ্ছে আমাদের এই প্যারাটা পুরো আলাদা করে দেওয়া, কারণ বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রি করার ক্ষমতা আছে, ছোট কোম্পানিগুলো সেগুলো পারে না। তো আমরা এখানে এগুলাই দেখবো। দেখো বলেছে যে এই ধরনের প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া মুদি দোকান বা দর্জির দোকানের মতো সরল নয়, বরং অপেক্ষাকৃত জটিল। একটি কোম্পানি অর্থ বা তহবিল সংগ্রহের ক্ষেত্রে ছোট প্রতিষ্ঠান থেকে কিছু ভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে। আচ্ছা, তো একটা কোম্পানি আমরা আগেই বলেছি যে বড় বা বৃহৎ আয়তনের যে প্রতিষ্ঠান থাকে তাকে আমরা বলছি কোম্পানি। তো কোম্পানি অর্থ যখন সংগ্রহ করতে যাবে, তখন ছোট প্রতিষ্ঠান থেকে কিছু বেশি সুবিধা পায়। আমরা যখন মুদি দোকানের কথা পড়েছি, খেয়াল করে দেখো, আমরা বলেছি যে মুদির দোকানে নিজস্ব তহবিল ব্যবহার, ওই যে দেখো এখানে বলা, নিজস্ব তহবিল ব্যবহার করবে,
বন্ধু বান্ধবের থেকে ধারে পণ্য করবে, অথবা তোমার ব্যাংক ঋণ নিবে, ঠিক আছে? এগুলো ছিল মুদি দোকানের মানে ছোট ব্যবসার। কিন্তু একটা বড় কোম্পানি স্কয়ারের মতো, বাটার মতো, এদের হচ্ছে কোটি কোটি টাকার প্রয়োজন হয়। এত টাকার অ্যামাউন্ট তারা আসলে এইভাবে বন্ধু বান্ধব, নিজস্ব তহবিল বা ধারে কিনে বা ব্যাংক থেকে নিয়ে তারা এত টাকা সংস্থান করতে পারে না। তো এই জন্যই হচ্ছে তাদের অর্থায়ন প্রক্রিয়াটা এই ছোট ধরনের প্রতিষ্ঠান থেকে ভিন্ন হয় এবং জটিল হয়, ঠিক আছে? এখন জটিল জিনিসটা কি? জটিল জিনিসটা হচ্ছে শেয়ার, মানে এখানে এই কোম্পানিগুলো শেয়ার বিক্রির মাধ্যমে টাকা নেয়। দেখো এখানে বলেছে যেমন তার প্রয়োজনীয় তহবিল মূলত শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে। তাহলে এই যে যে একটা লাইন আছে যে কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল আহ কিসের মাধ্যমে তোমার সংগ্রহ করে, সেটা হচ্ছে যে শেয়ার বিক্রির মাধ্যমে। এটা তোমাদের একটা এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তো এটা একটু সবাই লিখবে যে কোম্পানি কিসের মাধ্যমে তার তহবিলটা শেয়ার সংগ্রহ করে, সেটা হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে। যে কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল মূলত শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে। আমি বলে দিব শেয়ার কি, আপাতত আমরা রিডিংটা পড়ে নিই। দেখো, প্রতিষ্ঠানের সুনাম, মুনাফার হার, গ্রাহক সেবা বা ভোক্তা সন্তুষ্টি শেয়ার বাজারের, আমি অপর পৃষ্ঠায় যাচ্ছি, একটু জুম করে নেই, শেয়ার বাজারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে। এখন আমি তোমাদেরকে বলবো শেয়ার কি। আচ্ছা, কোম্পানি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট অংশকে শেয়ার বলে। তোমরা চাইলে লিখে নিতে পারো, কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে একটি শেয়ার বলে। কোম্পানি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র এক একটি অংশকে শেয়ার বলে। আচ্ছা, তাহলে এখন আমি জিনিসটা বুঝিয়ে দিই, এটা সংজ্ঞা মুখস্থ করলেই তো হবে না, আমাদেরকে বুঝতে হবে। তো একটা কোম্পানি, ধরো স্কয়ার আরেকবার বলেন ক্ষুদ্র না। ক্ষুদ্র পরে আচ্ছা, কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র একটি একটি অংশকে শেয়ার বলে। এক একটি অংশকে শেয়ার বলে। কোম্পানি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র এক একটি অংশকে শেয়ার বলে। তোমরা কি লিখতে পেরেছো? কোম্পানি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র এক একটি অংশকে শেয়ার বলে। আমরা আমাদের সপ্তম অধ্যায়ে শেয়ার সম্পর্কে না বলা আছে। তোমরা যারা আরেকটু জানতে চাও, ও সপ্তম অধ্যায় দেখলে পারবা, বা আমরা যখন পড়বো তখন তো দেখবোই। কিন্তু যেহেতু এই অধ্যায়ে চলে এসেছে, কাজে আমাদেরকে একটু বুঝতে হবে যে শেয়ার জিনিসটা কি। আচ্ছা, ধরো আমি উদাহরণ দিচ্ছিলাম যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর একটা ওষুধ বাজারে আনবে, ঠিক আছে? তো ওষুধটা আনতে ওর 100 কোটি টাকা প্রয়োজন। সবাই জানো যে একটা ওষুধ বানাতে বা বৃহৎ পরিসরের একটা কিছু করতে আসলে এরকম টাকাই লাগে। তো 100 কোটি টাকা স্কয়ারকে কেউ ঋণও দিতে চাইবে না, কেউ ধারও দিতে চাইবে না। তাহলে স্কয়ার এত টাকা কোথায় পাবে? ঠিক আছে, তখন স্কয়ার কি করবে? ওই 100 কোটি টাকার শেয়ার বাজারে বিক্রি করবে। শেয়ার হচ্ছে একটা কাগজ, ঠিক আছে? কিন্তু ওই কাগজের মূল্য আছে। তো কি করবে? ধরো 100 কোটি টাকাকে ছোট ছোট অংশ ভাগ করবে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবে। যেমন এক একটা ভাগ করলো 1000 1000 1000 করে। 100 কোটিকে 1000 1000 1000 করে ভাগ করে যতগুলো ভাগ হয়, ওগুলো তোমার শেয়ার একটা বাজার আছে আমাদের। তো শেয়ার বাজার হচ্ছে আমাদের ঢাকাতে আছে, তোমার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সরি মেরা। আচ্ছা, আমার অনেক কাশি চলে এসেছিল, তো এই জন্য একটু পানি খেয়ে নিলাম। বলেছি তো আমার খুব ঠান্ডা আসলে। তো হচ্ছে যে যেটা বলছিলাম যে
ধরো স্কোয়ারের 100 কোটি টাকার প্রয়োজন, এত টাকা কেউ তাকে লোনও দিবে না, কোনো ব্যাংকও দিতে চাইবে না, কেউ ধারও দিবে না, কিন্তু টাকাটা তো লাগবে, তা না হলে সে কেমনে ব্যবসা করবে? তখন কি করবে? তখন করবে কি, 100 কোটি টাকাকে ছোট ছোট অংশে ভাগ করবে। আচ্ছা, কি হলো, হঠাৎ করে স্ক্রিনটা চলে গেল? আচ্ছা, আমি আবার নিয়ে আসতেছি। হঠাৎ করে স্ক্রিনটা চলে গেল। আজকে নেটওয়ার্ক, আমার বাসার নেটওয়ার্ক অনেক স্লো, ঠিক আছে? নেটওয়ার্ক স্লো হলে শেয়ারিং এ তোমার সমস্যা হয়, ঠিক আছে? একটু আমরা অপেক্ষা করি, পৃষ্ঠাটা চলে আসবে। তো আমি তোমাদের এই ফাঁকে হচ্ছে শেয়ারটা একটু বুঝাতে থাকি, ঠিক আছে? যে শেয়ার জিনিসটা আসলে কি। তো শেয়ার হচ্ছে তোমার, যেটা বলছিলাম, যে ওই যে 100 কোটি টাকা ছোট ছোট অংশে ভাগ করে শেয়ার বাজার আছে, ওই শেয়ার বাজার হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ঢাকাতে, আর চট্টগ্রামে হচ্ছে তোমার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তো ওই শেয়ার বাজারে তোমার হচ্ছে যে তোমার যে কোম্পানিগুলোকে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করে সে শেয়ারটা বিক্রি করে। মানে শেয়ার কি, শেয়ার হচ্ছে একটা কাগজ যার মূল্য আছে। এখন কিভাবে টাকা সংগ্রহ হয় সেটা বলছি। ধরো এক একটা শেয়ারের দাম তো 1000 করে ধরলাম। এখন স্কয়ার বাজারে যে ঘোষণা দিল যে আমি শেয়ার বিক্রি করতে চাই, স্কয়ার যেহেতু বড় কোম্পানি, ও শেয়ার আমরা সবাই কিনতে চাইবো। শেয়ার কিনলে কি হবে? শেয়ার কিনলে আমরা কোম্পানির মালিকানার মধ্যে চলে যাব, কোম্পানির মালিকদের মধ্যে আমরা চলে যাব। কোম্পানি মুনাফা করলে আমরা মুনাফা পাবো, তেমনি আবার কোম্পানি যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে। তো স্কয়ার যেহেতু এরকম বড় কোম্পানি, তো আমরা চাইবো যে স্কয়ারের একটা শেয়ার কিনতে। এরকম আমাদের মতো অনেক আগ্রহী লোকজন থাকবে, তো তারা কি করবে, তোমার হচ্ছে ওই 1000 টাকা করে দিয়ে স্কয়ারের শেয়ারটা কিনবে। তো আমরা যখন 1000 টাকা করে দিব, ওই টাকাটা হচ্ছে স্কয়ারের অ্যাকাউন্টে চলে যাবে। এইভাবেই খুব সহজে স্কয়ার তোমার হচ্ছে 100 কোটি টাকা সংগ্রহ করবে। এটা কি শেয়ার বলে। যখন একটা কোম্পানির মূলধন প্রয়োজন হয় অনেক বড় অঙ্কের, তখন সেটাকে অল্প অল্প অংশে ভাগ করে। কেন? কারণ একজনের কাছে যদি 100 কোটি টাকা চায়, তাহলে তো আমরা একজন মিলে 100 কোটি টাকা দিতে পারবো না। তো আমরা কি করব, আমরা এই জন্য এটাকে ছোট ছোট অংশে ভাগ করে তারপরে বাজারে বিক্রি করলে ওইটার নামই হয়ে যায় শেয়ার। ধরো তোমরা স্কুল থেকে পিকনিকে যাচ্ছ, কথাই বলতে পারছি না। আচ্ছা, যেটা বলছিলাম, আসলে কথা বললে তো কাশি উঠে যায় আরো বেশি। একটু আস্তে আস্তে বলি। ধরো তুমি স্কুল থেকে পিকনিকে যাচ্ছ, তোমাদের হচ্ছে 50,000 টাকা প্রয়োজন। তো এখন আমি যদি বলি এই 50,000 টাকা আমাকে অরিন একা দিবে, তাহলে কিন্তু অরিনের পক্ষে এটা দেওয়া পসিবল হবে না। তো আমরা কি করতে পারি, এই 50,000 টাকাকে বলতে পারি তোমরা সবাই শেয়ারে দাও। তোমরা স্কুলে তোমাদের ক্লাস 9-এ 50 জন স্টুডেন্ট আছো, 50 জন তোমরা শেয়ার করে হচ্ছে পিকনিকের টাকাটা দাও। তাহলে কারোর জন্য কিন্তু গায়ে বাজবে না। তোমরা কি করবা, প্রত্যেকে 1000 করে দিয়ে পিকনিকে চলে গেলা। ঠিক শেয়ার জিনিসটা এরকম, যখন একটা বড় অঙ্কের অ্যামাউন্টের প্রয়োজন হয়, কোম্পানির বড় অঙ্কের মূলধনের প্রয়োজন হয়, তখন কোম্পানি একার পক্ষে তোমার হচ্ছে যে এই টাকাটা সংগ্রহ করা সম্ভব হয় না। তখন কোম্পানি কি করে, তখন হচ্ছে কোম্পানি তোমার এই ছোট ছোট অংশটাকে ভাগ করে দেন হচ্ছে তোমার শেয়ার হিসেবে বিক্রি করে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটু পরে পৃষ্ঠা যেটা যাচ্ছে, একটা লাইন ছিল যে কোম্পানির সুনাম বা ব্যবসা বাড়লে শেয়ারের মূল্য বাড়ে। ব্যাপারটা হচ্ছে যেই কোম্পানি যত ভালো ব্যবসা করে, যেই কোম্পানি
যত বেশি সুনামের সাথে ব্যবসা করে সেই কোম্পানির হচ্ছে তোমার শেয়ারের দাম তত বেশি বাড়বে। কিভাবে? তুমি 1,000 টাকা দিয়ে একটা শেয়ার তো কিনলা, তো এটা কিন্তু কোম্পানি নিয়ে বসে থাকবে না, এটা দিয়ে কিন্তু কোম্পানি ওষুধ বানাবে। ওষুধ বানালে ওষুধটা যখন লাভ হবে, ওষুধটা যখন বিক্রি করবে, তখন কিন্তু তোমার 1,000 টাকার জিনিসটা 1,000 টাকা থাকবে না। তখন তোমার এই 1,000 টাকার শেয়ারটার দাম বেড়ে যাবে, মানে মানুষ তখন তোমার শেয়ার সবাই কিনতে চাইবে। তখন 1,000 টাকার শেয়ার 1,200, 1,500, এমনকি 2,000ও হয়ে যেতে পারে। ঠিক আছে? তো সেটাই বলেছে যে কোম্পানির সুনাম এবং ব্যবসার বৃদ্ধিতে শেয়ারের মূল্যটা আস্তে আস্তে কি হয়? বাড়ে। ঠিক আছে? তো এই হলো শেয়ারের একটা ছোট্ট একটা ধারণা। আমরা সপ্তম অধ্যায়ে গিয়ে তো আরো পড়বো। এখন শুধু আমরা মনে রাখবো যে একটা বড় অঙ্কের টাকা কোম্পানির একার পক্ষে দেওয়া সম্ভব না। তখন কোম্পানি মূলধনটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলে। ভাগ করলে যে এক একটি অংশ, সেটাকে আমরা কি বলছি? শেয়ার বলছি। ঠিক আমরা পিকনিকে গেলে বা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে বন্ধুরা মিলে যেরকম ভাগ করে একটা টাকার অ্যামাউন্ট দিলে আমাদের আহ প্রত্যেকের ভাগে সমান সমান অ্যামাউন্ট পড়ে, ঠিক শেয়ারও সেরকম একটা বিষয় যে কোম্পানি যখন ব্যবসা করতে বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হয়, তখন কোম্পানি এই শেয়ার জিনিসটাকে চাইলেই বিক্রি করতে পারবে না। আমি তো বলেইছি ঢাকাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, সেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে শেয়ার বিক্রি করবে, এবং আমাদের মতো যে কোনো মানুষ যে 18 বছরের উপরে তারা কি করতে পারবে? টাকা জমা দিয়ে শেয়ারটা কিনতে পারবে। ঠিক আছে? এবং যখন কোম্পানি ভালো ব্যবসা করবে, কোম্পানি ভালো সুনাম থাকবে, তখন আমার শেয়ারের দামটা আস্তে আস্তে বাড়বে। আর এই জন্যই আমি শেয়ার কিনবো, কারণ আমার 1,000 টাকা আমি দিয়ে কিনেছি, ওই জিনিসটার দাম আমার আস্তে আস্তে বাড়বে। ওই মুনাফার আশায় আমি কিন্তু আসলে কি কিনবো? একটা স্কয়ারের বা একটা বড় ধরনের কোম্পানির শেয়ার আমরা কিনবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরের লাইনগুলোতে যাচ্ছি। আমরা শেয়ার তো অনেক বিশাল একটা বিষয়, তো আগেই বলেছি আমাদের পুরো সপ্তম অধ্যায়টাই হচ্ছে শেয়ার নিয়ে। তো ওই অধ্যায়ে আমরা একদম ডিটেল জানবো কিভাবে বিক্রি করে, কিভাবে দাম বাড়ে। তো আপাতত আমরা এখানে একটু যেহেতু এসেছি, একটু জেনে রাখলাম। আচ্ছা, এখন আমি পরের লাইনটাতে যাচ্ছি। বিভিন্ন, আচ্ছা তোমরা তো দেখতে পাচ্ছ তাই না? স্ক্রিন তো শো করছে এখন। জি মিস। হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরের লাইনটাতে যাচ্ছি। দেখো, স্ক্রিন শো করলেও কোনো মানে আমি কোনো সাইন টাইন কিছু ইউজ করতে পারছি না, মানে এটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হলে এরকম হয়। আচ্ছা, এখন দেখো, বিভিন্ন উৎসের মধ্যে কোন উৎস কখন কি পরিমাণ ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত, এবং কোন কোন খাতে কি পরিমাণে তা কিভাবে বা খরচ বা বিনিয়োগ করে মুনাফা বৃদ্ধি করা যায়, কারবারি অর্থায়ন তা নিয়ে আলোচনা করে এবং দিক নির্দেশনা দিয়ে থাকে। মেয়েরা, আমরা কিন্তু অর্থায়নের বিভিন্ন ধরন পড়ছি। এখন যেটা পড়লাম সেটা কিন্তু কারবারি অর্থায়ন। কারবারি অর্থায়নের আরেক নাম হচ্ছে তোমার ব্যবসায় অর্থায়ন। ঠিক আছে? কারবারি অর্থায়নের আরেক নাম হচ্ছে তোমার ব্যবসায়ী অর্থায়ন। আমি এখানে দাগ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি আসলে দাগ দিতে পারছি না। আমি একটু আরেকবার চেষ্টা করি, কারণ বলেছি তো নেটওয়ার্ক সমস্যা থাকলে এটা হয়। দেখি আরেকবার। তো এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে এই যে যেটা বিভিন্ন উৎসের, পড়তেছে না, দাগ পড়তেছে না, তোমরা একটু এই যে এই পরের লাইনটা একটু ভালো করে পড়ে নিবা। বিভিন্ন উৎসের মধ্যে কোন উৎস কখন কি পরিমাণ ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত, এবং কোন কোন খাতে কি পরিমাণ তা খরচ করলে বা বিনিয়োগ করে মুনাফা বৃদ্ধি করা যায়, কারবারি অর্থায়ন তা নিয়ে আলোচনা করে এবং দিক নির্দেশনা দিয়ে থাকে। প্রশ্নটা এরকম হবে, কারবারি অর্থায়ন কাকে বলে? উত্তর হবে এই পর্যন্ত। আহ, বিভিন্ন উৎসের মধ্যে কোন উৎস কখন কি পরিমাণে ব্যবহার করে তহবিল সংগ্রহ করলে কারবারি মুনাফা সর্বোচ্চ হবে বা কারবারি মুনাফা বৃদ্ধি করা যাবে, সেই বিষয় নিয়ে যে অর্থায়ন আলোচনা করে তাকেই বলা হচ্ছে কারবারি অর্থায়ন। কারবারি অর্থায়নের অপর নাম হচ্ছে ব্যবসায় অর্থায়ন। কারবারি অর্থায়নের অপর নাম হচ্ছে ব্যবসায় অর্থায়ন। ঠিক আছে? আমরা যে অর্থায়নটা পড়বো এখন, এখন থেকে যে অর্থায়নটা আমরা পড়বো সবই আমরা ব্যবসায়ী অর্থায়ন বা কারবারি অর্থায়ন পড়বো। ঠিক আছে? কারণ আমাদের যেহেতু ব্যবসায়ী হতে হবে, তাহলে আমাদের কারবারি অর্থায়ন সম্পর্কে হচ্ছে তোমার আহ, জানা লাগবে। আচ্ছা, তো এখন আমরা এটুকু পড়ে ফেললাম। আমাদের
পরে যেটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি আমরা অর্থায়নের শ্রেণী বিভাগ। অর্থায়নের শ্রেণী বিভাগটা খুব সোজা, আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা একটু শুরু করি অ্যাটলিস্ট যাতে একটা অন্তত করতে পারি। অর্থায়ন প্রক্রিয়া এমন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। মানে অর্থায়ন জিনিসটা এরকম, আমরা গত ক্লাসে দেখেছি যে সেটা যেরকম ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ, সেরকম বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা বা মন্দির এই ধরনের অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রতিষ্ঠানই এক একটি অর্থায়ন প্রক্রিয়ার সাথে জড়িত। বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্রক্রিয়া বিভিন্ন রূপ নেয়। এবার আমরা অর্থায়নের এই ধরনের একটি শ্রেণীবিভাগ আলোচনা করব। যদিও আমাদের পাঠের মূল বিষয় কারবারি অর্থায়ন, যেটা আমি আগেই বলেছি, যেহেতু আমরা ভবিষ্যতে ব্যবসা করব, আমরা ব্যবসায়ী হব, আমরা পড়বো মূলত ব্যবসায়ী অর্থায়ন বা কারবারি অর্থায়ন নিয়ে। কারবার মানে মিস বলো। মিস আমাদের বইটা একটু চেঞ্জ হয়েছে মনে হইতেছে। এটা আরো 2 পেজ পরে তাই অর্থায়ন শ্রেণীবিন্যাস। জি মিস। তোমাদের তাতে কি আছে এখন? মিস আমাদের এখন আছে অর্থায়নের ক্রমোন্নয়ের ধারা। মিস এখানে 6 পৃষ্ঠার। আচ্ছা, এটা এটা যেহেতু আজকে আমরা শুরু করেছি, আমরা এটা পড়ি, সমস্যা নেই, যেহেতু আমাদের বইয়ের মধ্যেই আছে, ওইটা আমরা পড়বো। তাহলে আমার কাছে বলেছি তো, আমার কাছে আসলে পুরানো বই আছে, আর এই যে নতুন বইগুলো না এখন ওয়েবসাইটেও আসে নাই, ঠিক আছে? নতুন সেই ওয়েবসাইটে জানো না জি মিস এখন আছে হ্যাঁ, একদম 18 18 বই দেওয়া, বুঝতে পেরেছো? আমি যে নতুন বইটা সংগ্রহ করব সেটাও আমি পাচ্ছি না। এখন তো স্কুল বন্ধ, তো আপাতত যেহেতু মিলছে তোমরা এটা পড়ো, তাহলে তোমরা আমাকে ছবি তুলে পাঠালে আমি ওইভাবে পরে পড়াবো, ঠিক আছে? আজকে যেহেতু তো শুরু করেছি, এটা পড়ি যেহেতু আছে। আর ক্রমান্বয়ের ধারাটা না একটু পরে পড়াই উচিত, কারণ ক্রমান্বয়ের ধারাটা একটু কঠিন, এটার মধ্যে অনেকগুলো সাল আছে। আর এই শ্রেণী বিভাগটা তো সহজ, এটা আমরা পড়লে আমাদের ভালো লাগবে। আচ্ছা, তো হচ্ছে যে এখন দেখো কারবারি অর্থায়ন, যেটা বলছিলাম, কারবার মানে হচ্ছে ব্যবসা, তার মানে কারবারি অর্থায়ন মানে হচ্ছে ব্যবসায় অর্থায়ন। তো এটা আমরা মূলত ব্যবসা অর্থায়ন নিয়ে পড়লেও আমরা অর্থায়নের যে অন্য অন্য কিছু ধারা আছে তার সম্পর্কে একটু সংক্ষিপ্ত ভাবে জেনে যাব, ঠিক আছে? তো প্রথমটাই আছে হচ্ছে পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়নটা নিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই একটা ভালো ধারণা অলরেডি আমরা পেয়ে ফেলেছি যারা প্রথম ক্লাসগুলো করেছি। তো যারা করো নাই তাদের জন্য সুবিধা হচ্ছে এটা আবার আলোচনা হচ্ছে। তো দেখো, পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস পরিমাণ নির্ধারণ করে সেই আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করা হয়। পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়। পরিবারের আয় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয়, তবে বিভিন্ন আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধু বান্ধব থেকে অর্থ ঋণ হিসেবে নেওয়া যায়। নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে নিয়মিত ব্যয়সমূহ নির্ধারণ করা হয়। আমি একটু একটু বুঝিয়ে দিই। ধরো, পরিবারের অর্থায়নটা কি? পরিবার তো আসলে ব্যবসার জন্য অর্থায়ন করে না। পরিবারের অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল করা। এটা তোমরা লিখবা যখন এমসিকিউ লিখবা, যে পরিবারের অর্থায়নের মূল উদ্দেশ্য কি? পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল। এখন অনেকে প্রশ্ন করবে সর্বাঙ্গীন মঙ্গল কি, মানে সবচেয়ে বেশি ভালো করা, কিভাবে একটা পরিবার সবচেয়ে সুন্দরভাবে চলতে পারে সেটার ব্যবস্থাপনাই হচ্ছে তোমার পারিবারিক অর্থায়ন। আমাদের যাবতীয় পারিবারিক কর্মকাণ্ড কিন্তু অর্থ ঘিরেই হয়। মানে এটা শুনতে খারাপ শোনা গেল, যে তুমি যে এখানে স্ক্রিনের সামনে বসে আছো সেজন্য তোমার কিন্তু অর্থ লাগছে, তুমি যে যে ড্রেসটা পরে আছো, যে খাবারটা খাবে, মানে কোথাও না আমাদের অর্থের প্রয়োজন হচ্ছে। তো এই কারণে হচ্ছে তোমার একটা পরিবার যদি সুন্দরভাবে চলতে চায়, তাহলে এই ব্যবস্থাপনাটা সুন্দর হতে হবে, নাহলে পরিবারে অশান্তি, চিল্লাচিল্লি, ঝগড়াঝাঁটি এগুলো লেগেই থাকবে। তো সেইটাকে আমরা বলছি যে পারিবারিক অর্থায়ন, যে কোন খরচটা আমাদের আগে করতে হবে এবং কোন খরচটা আমাদের পরে করতে হবে, এবং যদি আমাদের টাকা না হয় তাহলে আমরা কিভাবে অর্থ জোগাড় করতে পারি, সেইটা নিয়ে আলোচনা যেটা করছে সেটাকে আমরা আসলে কি বলছি, পারিবারিক অর্থায়ন। এটা খুবই সোজা। আচ্ছা, এখন দেখো বলেছে যে নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে নিয়মিত ব্যয় সমূহ নির্ধারণ করা হয়। স্থায়ী সম্পদ যেমন টিভি, ফ্রিজ, গাড়ি, গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়।
আমরা আগেই জেনেছি স্থায়ী সম্পদ কি। তো এই স্থায়ী সম্পদগুলো যখন পরিবারের জন্য কেনা হয়, তখন আমরা চাইলে ব্যাংক থেকে কি করতে পারি, ঋণ নিতে পারি। কিন্তু সংগঠিত তহবিল সীমাবদ্ধ বলে এর উপযুক্ত ব্যবহার প্রয়োজন। যদি পরিবার সংগঠিত তহবিলে ব্যয়ের তুলনায় বেশি হয়, সেটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সঞ্চয় করা হয় বা সঞ্চয় করা উচিত। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে শেষ করব। ধরো তোমার বাবার আয় 50,000 টাকা। এই 50,000 টাকার মধ্যেই তাকে নির্ধারণ করতে হবে কোন খরচগুলো তাকে আগে করতে হবে এবং কোন খরচগুলো একটু পরে করলেও চলবে। এবং সেই টাকাটা যদি সে পোষাতে না পারে, সে কিভাবে ঋণ আনতে পারে এবং এই ঋণটা কিভাবে পরিশোধ করতে পারে, এটা যে বিষয়টা, এটাই আসলে পারিবারিক অর্থায়ন। তো ওই 50,000 টাকা থেকে আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা প্রয়োজনীয় তুলনায় কিছু ব্যয় কম করব এবং ব্যয়টা কম করে কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করব। আর এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলছি যে পারিবারিক অর্থায়ন। ঠিক আছে? তো আজকে তো আমাদের সময়টা একদম শেষ। তোমরা এই পর্যন্তই পড়বা। প্রবলেম হলে আমি অবশ্যই বুঝাই দিব। আমার ধারণা পারিবারিক অর্থায়নে কারো প্রবলেম হবে না। তো তোমরা এই পর্যন্ত পড়বা এবং আগের মতোই আবার তোমরা 5টা এমসিকিউ খাতায় লিখে ফেলবা। ঠিক আছে? এমসিকিউ লিখলে হবে কি, আমাদের পড়াটা হয়ে যাবে বা কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারবা। তাহলে ইনশাআল্লাহ আগামী কত পৃষ্ঠা পর্যন্ত? এই যে আমরা যেই পর্যন্ত আজকে পড়েছি, তোমরা তো আগেও আমার জি। ক্লাস করেছো, মানে আমি যেটুকু পড়াই তার বাইরে কখনোই কিছু দেই না। ঠিক আছে? তো এই পারিবারিক অর্থায়ন পর্যন্ত আমরা পড়েছি, এই পর্যন্তই আমরা লিখবো। জাস্ট 5টা, আমাদের সপ্তাহে একদিন একটা ক্লাস হয়। তোমরা 5টা পড়বা প্লাস 5টা পড়ে ফেলবা। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা। ঠিক আছে? আর কারো যদি বুঝতে অসুবিধা জি। হয়, আমাকে যে আমার পার্সোনাল মেসেঞ্জারে আমাকে মেসেজ দিতে পারো, সমস্যা নাই। ঠিক আছে? আমি যখন দেখবো তখন ইয়ে করে দেবো, কিন্তু ওই যে গ্রুপের মধ্যে দিবা না, তাহলে কিন্তু আমার সব টিচাররা সবাই এটাকে দেখে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আসসালামু আলাইকুম। সবার সাথে কথা হবে। নিচে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।